স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না। এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ এগিয়ে আসার বিষয়টি তাদের পছন্দ হয়নি। আর এ কারণেই জামায়াত মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, চাঁদাবাজি দখলবাজি করলে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো পার্থক্য থাকবে না। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি 15 বছর সংগ্রাম করেছে। নিজেদের কর্মকাণ্ডে এই অর্জন যেন নস্যাৎ না হয়ে যায়, এজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। আর এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এই কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর যারা গায়েবী মামলা দিয়ে নির্যাতন চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হয়নি কেন প্রশ্ন করে রিজভী বলেন, সংকট এখনো কাটেনি। বেগম খালেদা জিয়া জেলে থাকার পরে যেভাবে তিনি সেই সুদূর লন্ডন থেকে নানাভাবে প্রযুক্তির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে এমনভাবে প্রস্তুত করেছেন যে গত বছর জুলাই আগস্টের একটি দুনিয়া জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের ফাঁকে ব্রিফ করছেন অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যুক্ত হব সেখানে। আজকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনারা সবাই জানেন যে আমরা বলেছি সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার। এটা আমরা আন্দোলনে আজ থেকে কোনো দল আমরা 5 বছর আগে, কেউ 3 বছর আগে গণতন্ত্র মঞ্চ আমাদের দাবিনামার ভেতরে সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব সেটা অনেক আগে থেকে আমরা করেছি। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি। সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবার যে প্রস্তাব আজকে হাজির করেছেন, আমরা বলেছি এই প্রস্তাবে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের দলগুলো নীতিগতভাবে এ ব্যাপারে আমরা একমত। এবং আজকে দেখা গেছে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আজকে যারা আলোচনায় ছিলেন তারা অধিকাংশই এই এনসিসি গঠনের পক্ষেই তারা মতামত দিয়েছেন। দুটো ব্যাপারে আমরা পরিষ্কার করে বলেছি, অতীতের আমাদের তিক্ত অভিজ্ঞতা, আমাদের এখানে যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে তার অন্যতম কারণ ছিল সাংবিধানিক পদগুলোতে দলীয় আনুগত্য বিবেচনা করে গত কয়েক দশক ধরে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে একটা রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগকে তারা ব্যবহার করেছিল। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজকের বৈঠকে যোগ দিয়েছে জামায়াত ইসলামী সহ প্রায় 30টি রাজনৈতিক দল। গতকাল বৈঠকে না থাকলেও আজ জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় যোগ দিয়েছে। বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিষয় আগামী সপ্তাহে আবারও এই আলোচনা হবে। সকলের আলোচনার পরিপ্রেক্ষিতে ঐকমত্য সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও আলোচনার টেবিলে একই বিষয়গুলো
এগুলোর পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় পরিষদ গঠন সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে বড় অগ্রগতির আশার কথা জানান আলী রিয়াজ। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারবো। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। সন্ধ্যা 6টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার ওই হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন এই সাবেক প্রধানমন্ত্রী। গত 7 জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বেগম খালেদা জিয়া। পরদিন হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। 17 দিনিকের ক্লিনিক পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। দায়িত্ব পালন করতে গিয়ে জনবিচ্ছিন্ন না হতে এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনা করেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, আর দায়িত্ব পালনের সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকতে হবে। চৌকস ও সুপ্রশিক্ষিত বাহিনী হিসেবে 1986 সালে যাত্রা শুরু করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। এরপর থেকে ভিভিআইপি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। বুধবার সংস্থাটির 39তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি সংস্থাটিকে বিশ্বের সাথে প্রতিযোগী হিসেবে তৈরি হবার আহ্বান জানান। এটা হলো স্পেশাল ফোর্সের একটা নিজস্ব দায়িত্ব আছে, সেটা পালন করবো, অবশ্যই করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে, ঘটার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে। তো সেটাই আনন্দের জিনিস আজকে যারা আমরা আমাদের এই স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের মধ্যে আছেন, তারা সে বিশ্ব প্রস্তুতিতে, বিশ্ব মানে আমরা কোথায় আছি সেটার যাচাই করে এবং সেই প্রস্তুতি মানসিকভাবে তৈরি থাকা। আমরা শুধু জাতীয় অলিম্পিকে খেলতেছি না, আমরা বিশ্ব অলিম্পিকও খেলতেছি। এসএসএফকে রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত কঠিন, তাই এসএসএফকে ঝুঁকি পর্যালোচনা করে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। দায়িত্ব পালন করতে গিয়ে এসএসএফকে জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধন তৈরির তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বাকযুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের সব প্রস্তুতি নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছে ইরানকে, আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে এখনই তাকে হত্যা করা হবে না। এদিকে খামেনি সামাজিক মাধ্যমে পোস্টে বলেছেন, যুদ্ধ কেবল শুরু। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আবারও হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
ট্রাম্প সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছেন এই বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র। তবে তাকে এখনই হত্যা করা হবে না বলেও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইরানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খামেনি জানান, যুদ্ধ কেবল শুরু। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম আপোষ ইরান করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইরান কখনো জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন খামেনি। ক্রমেই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে বিশ্ব মহলে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বললেও তেহরানের ওপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরী পাঠানোর পর এবার মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ঘাঁটি থেকে কয়েকটি F-35 বিমান উড়াল দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। আতঙ্কে দিন পার করছে দুই দেশের মানুষ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে পূর্ব নির্ধারিত এই বৈঠক হওয়ার কথা। জেনারেল মনির 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দুজনের মধ্যে এমন এক সময় সাক্ষাৎ হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। চলতি সপ্তাহে ইসলামাবাদ ওই সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে গেল 15 জুন ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এ আহ্বান জানানোর পর দেশটির সেনাপ্রধানকে বৈঠকে বসার আমন্ত্রণ জানান ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তীব্রতর হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় দুদেশে ধ্বংসযজ্ঞ যেমন বাড়ছে তেমনি বাড়ছে সংঘাতের মেয়াদ। যুদ্ধের শুরুতে দায়সারা গোছের মন্তব্য করলেও ধীরে ধীরে যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরানের মিত্ররা। এতে কতটা লাভবান হবে ইরান কিংবা ইসরায়েলের পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়াই বা কেমন হবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ইরানে প্রথম ধাপের হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে ইসরায়েল। একে ব্যাপক সফলতা হিসেবেই দেখছে নেতানিয়াহু প্রশাসন। তবে সপ্তাহ শেষে অনেকটাই বদলে গেছে সংঘাতের চিত্র। পূর্ণ শক্তিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে এতদিন মুখ বন্ধ রাখলেও মঙ্গলবার তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। কাতারের আমিরের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানের সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর অবৈধ হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পুতিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল তার পূর্ব পরিকল্পিত লক্ষ্য অর্জনে কতটা সফল হবে সেই চিন্তার ভাঁজ এখন নেতানিয়াহুর কপালে। ইরান ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এমনটাই বলছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। এদিকে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে উঠে এসেছে 60% মার্কিনী চায় না ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ুক। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। 5 দেশ ডিঙিয়ে 1000 কিলোমিটারের ওপরে আঘাত হানছে ইরানের মিসাইল। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা বেষ্টনী ছিন্ন ভিন্ন করে একের পর এক ধ্বংস করা হচ্ছে স্থাপনা। সুপারসনিকের জাদুতে তছনছ হতে শুরু করেছে ইসরায়েলের সব সাজানো শহর। মাটিতে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব অহংকার।
আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3 এই 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অহংকারের শেষ ছিল না ইসরায়েলের। স্বল্প, মধ্য ও দূরবর্তী যে কোনো পাল্লার ক্ষেপণাস্ত্র মাটি স্পর্শ করার আগেই ধ্বংস করার ক্ষমতা রয়েছে দেশটির, এমনই অহংকার ছিল তেল আবিবের। তবে ইসরায়েলি প্রতিরক্ষার এমন ঠুনকো গৌরব ভেঙে খান খান করে দিচ্ছে ইরানের হাইপারসনিক মিসাইল। শুরুতে সাধারণ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে তেমন সাফল্য না পেলেও সুপারসনিকের জাদুতে এবার তছনছ হতে শুরু করেছে ইসরায়েলের সাজানো শহর। শব্দের গতির চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে ছোটা ইরানের হাইপারসনিক মিসাইলগুলো রাডার কিংবা স্যাটেলাইট নির্দেশনাকে ফাঁকি দিতে সক্ষম। শব্দের গতি যেখানে ঘন্টায় ১,২৪৫ কিলোমিটার, সেখানে হাইপারসনিক মিসাইলের গতি ৬,১৭৪ কিলোমিটার বা তার চেয়েও বেশি। আর ১,০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে মাত্র ৮ থেকে ১০ মিনিটে পৌঁছে যেতে পারে। মিসাইলগুলো শুধুমাত্র গতিতে না, কৃত্রিম বুদ্ধিমত্তায়ও সেরা। লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণের শুরুতেই মিসাইলটি উচ্চ গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে গতি বাড়াতে থাকে। রাডার ফাঁকি দিয়ে হঠাৎ দিক পরিবর্তনও করতে পারে হাইপারসনিক মিসাইল। পারমাণবিক বোমা বহনেরও ক্ষমতা সম্পন্ন হাইপারসনিক মিসাইল নিখুঁত আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েল ইরান দ্বন্দ্বে জড়িয়ে গেছে উপসাগরীয় দেশগুলো। প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির অন্যতম প্রধান এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে দ্রুত বেড়ে যাবে তেলের দাম। নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যে বাড়ছে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। উত্তাপ ছড়িয়ে পড়েছে চারপাশে। এই পরিস্থিতিতে প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। আর তা ঘটলেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দেবে বড় ধরনের সংকট। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালী। প্রতিদিন ২ কোটিরও বেশি ব্যারেল তেল সরবরাহ করা হয় এই পথে। সৌদি আরব, কুয়েত, ইরাক এবং কাতার সহ বহু দেশ এই পথের উপর নির্ভরশীল। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে রেকর্ড পরিমাণ। দেখা দিতে পারে তেলের সংকট, মুদ্রাস্ফীতি, এমনকি বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা। বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব আর আরব আমিরাত সহ গালফের তেল উৎপাদক দেশগুলো। তবে ইতিহাস বলছে ইরান কখনোই পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি। ৮০-এর দশকে ইরান ইরাক ট্যাঙ্কার যুদ্ধেও তেল সরবরাহ সম্পূর্ণ থামাতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ছোট নৌকা ব্যবহার করে সাময়িক বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন হারাতে পারে ইরান, কারণ বিশ্ব জ্বালানি তেলের ৭৬% এশিয়ার বাজারে যায় এই পথেই। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের ফাঁকে ব্রিফ করছেন অংশ নেওয়া জামায়াতের প্রতিনিধিরা। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। কোনো আপত্তি নেই, কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হইত। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করা কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে। এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই ছিল। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে, আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিকটেট করতে চাই না, রিজিড থাকতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা অ্যাকসেপ্ট করি। এখানেও আমাদের কোনো তেমন আপত্তি নেই। আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন। তো এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল, এবং আলোচনা করে উনি যদি কনভিন্সড হন যে এটা চেঞ্জ হতে পারে, হতে পারে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু সেটা
ভালো হইতো যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিলেন, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন, কিন্তু সেটা উনি করেন নাই। 2, আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন, যৌথ বিবৃতি। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আছে কিনা আগে এক্সাম্পল আমাদের জানা নেই। বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে মিটিং হয়, কারণ তখন তাদের একটা স্ট্যাটাস ডিফাইড। তো এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই 2500 উপজেলায়। সেখানে যে সাধারণ মানুষের সমস্যা এবং সমাধানের উত্তরণের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সব বিষয়ে আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা, তারা আসলে তাদের কাছ থেকে শুনবো, জানবো তাদের যে সমস্যা বা তারা নাগরিক সেবা থেকে কতটা বঞ্চিত। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাই যে এই 2500 উপজেলায় কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে, যেহেতু ডাকাত কবলিত একটি এলাকা, আমরা যতটুকু শুনেছি যানজট সহ বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত, কতটা সমস্যা পড়তে হয় আপনার? আপনার যা শুনেছেন 100% সঠিক। আমরা 2500বাসী দৈনন্দিন জীবনে আমরা 2500 যে বাজারে পায়রা চত্বর থেকে কলেজের পর্যন্ত তীব্র যানজটের মাধ্যমে আমাদের জনজীবন অতিষ্ঠ এবং আমরা এটা প্রতিটা মুহূর্তে এর ভোগান্তির শিকার হচ্ছি। আমরা অতি শীঘ্রই এর পরিত্রাণ চাই। ডাকাত কবলিত এলাকা বলা হয় কেন, কি কারণে আসলে মানুষ কি আতঙ্ক, আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা অবশ্যই আতঙ্কিত, কারণ বিগত সময়ে প্রচুর পরিমাণ ডাকাতি হয়েছে এবং এর মধ্যে কারণও আছে যে যারা রাজনৈতিক ছত্রছায়ায় তারা আগে ছিল ডাকাত, এখন তারা বিভিন্ন দলের মাধ্যমে নেতাদের শেল্টারে তারা ব্যানার ফেস্টুন করে তারা তাদের ডাকাতি যে কর্মতৎপরতা সেটাকে তারা একদম কি বলে আইনি প্রক্রিয়া মাধ্যমে হালাল মাধ্যমে পরিণত হয়েছে। কিছুদিন আগে ব্রাহ্মণদি ইউনিয়নে একজন ডাকাতকে, প্রসিদ্ধ একজন ডাকাতকে র্যাব ধরে নিয়ে গিয়েছে এবং তাকে এক নেতার মাধ্যমে নেতার নির্দেশে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক, হতাশাজনক। অবশ্যই। এর পরবর্তীতে আর কি ধরনের সমস্যা আছে বলে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। অ্যাকচুয়ালি জুলাই গণঅভ্যুত্থানের মেন কারণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ওই একটি কারণেই আমি মনে করি আমাদের সামনে নির্বাচন কতটা নাগরিক সুবিধা থেকে কতটা বঞ্চিত ওইটাই বলছি, অতি জরুরি। এবং আমাদের নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ভাই প্রতিটা প্রোগ্রামে বলেন যে আমি এমপি হলে অবশ্যই প্রথমে ডাকাত মুক্ত আরাজার করব এবং মাদক মুক্ত আরাজার করব এবং স্বাস্থ্য খাতে অবশ্যই উন্নয়ন হবে। এবং পরবর্তীতে আসছে আপনার কাছে আর কিছু কি আছে বলে? মাদকের একটা আখড়া মনে হয় বলা হয় এই উপজেলাকে, এবং কি এটাই সরবরাহ একটি প্রাণকেন্দ্র বলা হয়, সেটা আসলে কিভাবে দেখছে আনিসুল ভাই? যে ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থান নারায়ণগঞ্জে 2500 উপজেলা, সেখানে বিভিন্ন এলাকা আমাদের রোডগুলো ব্যবহার করে, যেমন কুমিল্লা, বাঞ্ছারামপুর, নরসিংদী, সিলেট মহাসড়ক, আমাদের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের রোডগুলো ব্যবহার করে। এখান থেকে বিভিন্ন মাদক আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে, যার কারণে আমাদের এলাকার তরুণ প্রজন্ম হুমকির সম্মুখে পড়ছে। আমাদের তরুণ প্রজন্মরা আমরা বারবার মেসেজ দিতে চাই, বারবার আমরা বলছি যে মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। আমরা চাই যেন আইন প্রশাসন এটা সঠিক গুরুত্ব সহকারে সেটা পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশাটাই আসলে আছে। এখানে আরেকজন আছেন, একটু আপনার কাছে একটু জানতে চাই যে আর কি ধরনের সমস্যা জর্জরিত বলে মনে করছেন? আসলে আমাদের 2500 উপজেলা যদিও একটা প্রান্তিক অঞ্চল, এই প্রান্তিক অঞ্চলে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এখানে অতীতে যে সংসদ সদস্য ছিল ওদের মাধ্যমে নকলের অভয়ারণ্য ছিল, ঠিক তদরূপ তাদেরই ছত্রছায়ায় কিছু
কুচক্রী মহল আছে, যেমন শিক্ষকরা দুর্নীতির সাথে জড়িত, তারা এখানে তাদের নির্দিষ্ট পাঠ্যপুস্তক এখানে নির্ধারণ করে দেয় এবং তাদের মাধ্যমেই এই শিক্ষা পুস্তক আবারও ধ্বংসের পায়তারা শুরু হচ্ছে। আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নেতা নির্বাচিত হবে এবং এখানে শিক্ষা ব্যবস্থাটা পুনরায় ভালো ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। আসলে এখানে যে সাধারণ মানুষের যে সমস্যা জর্জরিত, সেই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের হস্তক্ষেপ চান, তাদের পদক্ষেপ চান, যাতে করে দ্রুত এই সমস্যার সমাধান করে এবং কি একটি উন্নয়ন বা রোল মডেল এই উপজেলা পরিণত করবে, সেমনটাই প্রত্যাশা করছেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নাগরিক যে সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ, সেই বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল করা না হলে রবিবার থেকে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল শেষে 6 নম্বর ভবনের নিচতলায় সমাবেশ থেকে সংগঠনটির নেতারা কর্মসূচির ঘোষণা করেন। এর আগে সচিবালয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। ফ্যাসিবাদের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছেন দাবি করে অবিলম্বে তাদের বের করে দেওয়ারও দাবি জানানো হয়। শিষ্টাচার, সভ্যতা ও ভদ্রতা বজায় রেখেই আন্দোলন করা হচ্ছে বলেও দাবি করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। অবিলম্বে বাতিল করতে হবে। এসব দুর্বিসন্ধিমূলক এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আজকে দিনের মধ্যে আইন প্রত্যাহার করা না হয়, তাহলে বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলনের স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজও অবস্থান কর্মসূচিতে সমর্থকরা। আর ইশরাকের অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। বৃষ্টি উপেক্ষা করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। আজও তালা ঝুলছে নগর ভবনে। নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা। নির্বাচিত মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশিত হবার পরও কেন ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না দায়িত্ব, সে প্রশ্নই করছেন সমর্থকেরা। ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের জন্য তারা দিচ্ছে না, কেন দিচ্ছে না? এই তালবাহানা কেন করছে? আজকে আমাদের আসিফ মোহাম্মদ সাহেবের খামখেয়ালিপনা, ওনার কালক্ষেপণের জন্য আজকের এই জনদুর্ভোগ। ওনার মেয়াদ থাকাকালীন হাইকোর্ট রায় দিয়েছে, তো তার শপথ কেন পড়ানো হলো না? এই রায়টারে কালক্ষেপণ করতেছে, যাতে রংপুরবাসীর অসুবিধা হয়, নির্বাচন যাতে দেরি করে করতে পারে তারা। দুপুরে আন্দোলনস্থলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। এছাড়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে শিশু উপদেষ্টা বলে কটাক্ষ করে বলেন, তার সাথে কথা বলাটাই নিজেদের অবমাননা করা। ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রম উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা। পরে দক্ষিণে মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর মানুষের জন্য প্রস্তাবিত বাজেট হতাশাজনক। অন্তর্বর্তী সরকারের প্রান্তিক জনগণের অনেক প্রত্যাশা থাকলেও সরকার এসব মানুষের জীবনমান উন্নয়নের আশা ভঙ্গের বাজেট দিয়েছে। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত বাজেট আলোচনায় এসব হতাশার কথা জানিয়েছেন অনগ্রসর জনগোষ্ঠী। গবেষকরা জানান, বিদ্যমান অর্থনৈতিক সমস্যাগুলো আমলে না নিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। সেখানে অবহেলিত জনগোষ্ঠীর মানুষের জন্য কিছু করা সম্ভব নয়। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের জন্য অর্থ বরাদ্দ করা হলেও তার পুরোটা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ আসে কারো কারো কাছ থেকে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হবে আরও কয়েকদিন। ভূমিধসের আশঙ্কা আছে পার্বত্য অঞ্চলে। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও থেমে থেমে ঝরছে বৃষ্টি। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয় চট্টগ্রামে। এতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। পানি জমে যায় নগরীর জিইসি মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলাকার সড়কে। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি খুলনায়। কাজে বের হওয়া মানুষকে পোহাতে হয় ভোগান্তি।
টানা বৃষ্টি হচ্ছে সাতক্ষীরায়। সদরের ইটগাছা, খড়িবিলা, কামালনগর, মধুমোল্লার ডাঙ্গি, কাটিয়া মাঠপাড়া, ডাইয়ের বিল, মাছখোলা, শ্যালে সহ কয়েকটি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে ভূমিধস হতে পারে। নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের। আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি চলবে কয়েকদিন। আগামী 72 ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।